কমলা দেবীর দুই বৌমা শিখা এবং পিঙ্কি একেবারে বিপরীত রকমের পরিবার থেকে শ্বশুর বাড়িতে বিয়ে করে আসে। শিখার বাপের বাড়ি যেহেতু অনেক বড় লোক, তাই তার বাবা মা মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে বেশ দামি দামি ফার্নিচার এবং গরম থেকে বাঁচার জন্য একটা বড় এসি পাঠায়। অন্যদিকে ছোট বৌমা পিঙ্কি বাপের বাড়ি থেকে বিয়ে হয়ে আসার সময় সেরকম কিছুই নিয়ে আসতে পারেনি। সেই কারণে তাকে তার শাশুড়ি মা এবং বড় জায়ের কাছে অনেক কথা শুনতে হয়। মা, আপনার ছোট বৌমার কিন্তু স্বভাব গতিক আমার ঠিক ভালো ঠেকছে না। কখন আপনাদের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবে আপনি টেরও পাবেন না, কারণ এখন থেকেই সংসারে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। তাই আমি বলছি আপনি আপনার ছোট ছেলে আর ছোট বৌমাকে একেবারে আলাদা করে দিন। কিন্তু এরকম যদি ওদেরকে আলাদা করে দিই তাহলে পাড়া প্রতিবেশী অনেক কথা বলবে, তখন আমরা পাড়ায় মুখ দেখাবো কি করে বড় বৌমা? ও, আপনি লজ্জার খাতিরে আপনার ছোট বৌমাকে এই পরিবারে রেখে দেবেন তাই তো? কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনার বড় ছেলে সব থেকে বেশি টাকা রোজগার করে নিয়ে আসে আর সংসারে বেশি টাকা কন্ট্রিবিউট করে। তাই আমি কেন আপনার ছোট ছেলে আর ছোট বৌমাকে সহ্য করব? যদি আপনাকে ওদের সঙ্গে থাকতে হয় তাহলে ওদেরকে বলুন সংসারে বেশি টাকা দিতে হবে। শিখা এই কথা বললেই কমলা দেবী কিছুই করতে পারে না, সুতরাং সে তার বড় বৌমার কথা শুনে ছোট ছেলে এবং ছোট বৌমাকে আলাদা করে দেয়। তাই বাড়ির ছোট ছেলে এবং ছোট বৌমা একটা মাটির ঘরে গিয়ে ওঠে। আমাকে ক্ষমা করে দিও পিঙ্কি, বিয়ের পর তোমাকে শ্বশুর বাড়ি ছেড়ে আমার সাথে এসে মাটির ঘরে থাকতে হচ্ছে। তুমি শ্বশুর বাড়িতে ভালো করে সংসার করতে পারলে না, এর জন্য আমিই দায়ী। আরে না না, তুমি ক্ষমা চাইছো কেন? আমার এই মাটির ঘরে থাকতে কোনো অসুবিধা হবে না। ওই বাড়িতে থাকলে বরঞ্চ তোমার বড় বৌদির কাছে কথা শুনে আমাকে মরে যেতে হতো। তার থেকে ভালো আমি এই মাটির ঘরে দুজনের মতো সংসার ভালো করে গুছিয়ে নেব। পিঙ্কির কথা শুনে শাগনিক ভীষণই খুশি হয়। অন্যদিকে বড় বৌমা শিখা গোটা শ্বশুর বাড়িতে একা একা রাজত্ব করতে শুরু করে। রান্না বান্না করার জন্য সে বাড়িতে রাঁধুনি রেখে দেয়। সেই সাথে সারা বাড়িতে একেবারে সেন্ট্রাল এসির ব্যবস্থা করে, যাতে তাকে গরমে কষ্ট পেতে না হয়। এখন শিখা সারাদিন এসিতে বসে পায়ের উপর পা তুলে আরাম করে। এমনকি বাথরুমে গিয়ে স্নান করার সময় যাতে তার কোনো কষ্ট না হয় তাই সে বাথরুমে পর্যন্ত এসি বসিয়ে নেয়। অন্যদিকে পিঙ্কি, গরম তো প্রচুর পড়েছে, আর তুমি গরমের মধ্যে মাটির ঘরে বসে রান্না বান্না করছো, ঘর বাড়ি পরিষ্কার করছো, তোমার খুব কষ্ট হয় বলো? আমি বরং দোকান থেকে একটা কুলার কিনে নিয়ে আসি, তাহলে তোমার আরাম হবে। না না, পাগল নাকি? এখন কুলার কিনে কোনো টাকা নষ্ট করতে হবে না। এই মাটির ঘরে অনেক আরাম আছে। মাটির ঠান্ডার সঙ্গে কুলারের কিংবা এসির ঠান্ডার কোনো তুলনা হয় না, সুতরাং আমার একটুও গরম লাগে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন ছোট জা তার মাটির ঘরে বসে রান্না করছে, এমন সময় হঠাৎই তার বাড়ির সামনে বড় একটা গাড়ি এসে দাঁড়ায়। এমন সময় পিঙ্কি বাইরে বেরিয়ে এসে দেখে যে তার বড় জা শিখা সেখানে দাঁড়িয়ে আছে। আর শিখাকে দেখে পিঙ্কি খুবই খুশি হয়। আমি ঠিকই ভেবেছিলাম তোমরা নিশ্চয়ই কোনো একটা মাটির ঘরেই বাস করবে, কারণ তোমাদের তো সেরকম আর্থিক বল নেই যে তোমরা ভালো করে বাড়ি বানিয়ে নেবে। যাই হোক, কি আর করা যাবে, এরকম কষ্ট করেই থাকো। আমার কোনো কষ্ট হচ্ছে না দিদি, তুমি ঘরে এসো। আমি আজকে টক ডাল আর ভাত রান্না করছিলাম, তুমি দুপুরবেলা এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমার ঘরে বসে দুটো ডাল ভাত খেয়ে যেও। ডাল ভাত মাই ফুড। আমার তোমার এই মাটির ঘরে বসে খাবার খেতে বয়েই গেছে। ওরে বাবারে, এখানে কি গরম, আমি এক মুহূর্ত দাঁড়াতে পারছি না। যাই হোক, যে কথাটা বলতে এসেছি, তোমার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, আর উনি বারবার তোমাকে আর ওনার ছোট ছেলেকে দেখতে চাইছে। আমি অনেকবার করে বারণ করেছি, কিন্তু উনি কোনো কথা শুনছেন না। তাই তোমাদের ব্যাপারটা জানাতে এলাম। তোমাদের ফোন নাম্বার ডিলিট করে দিয়েছি তো, তাই গাড়ি নিয়ে তোমাদের এই বিচ্ছিরি মাটির ঘরে আসতে হলো। শাশুড়ি মায়ের শরীর খারাপের কথা শুনে পিঙ্কির খুবই মন খারাপ করে। অন্যদিকে শিখা তখনই শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর সেদিনই সন্ধ্যাবেলা শাগনিক এবং পিঙ্কি কমলা দেবীকে দেখতে যায়। একি মা, আপনার ঘর তো মাটির ঘরের থেকে বেশি গরম হয়ে আছে। সারা বাড়িতে আমার বড় জায় এসি বসিয়েছে, কিন্তু আপনার ঘর এরকম গরম কেন? আপনার ঘরে এসি নেই? না বৌমা, এসি আছে, কিন্তু আসলে শিখা যখন সারা বাড়িতে এসি বসিয়ে আরাম করতে শুরু করে, তখন কমলা দেবীও নিজের ঘরে একদিন এসি চালাতে যায়। কিন্তু তখনই শিখা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, এই যে আপনি নিজের ঘরে এসি চালাবেন না। একসাথে বাড়িতে এতগুলো এসি চললে অনেক ইলেকট্রিক বিল আসবে, তাই আপনি আপনার ঘরের এসি বন্ধ রাখুন।
কিন্তু বৌমা, এসি না চালালে গরমের মধ্যে আমি থাকবো কি করে? তুমি তো যেহেতু সারা বাড়িতে এসি বসিয়েছো, তাই দরজা জানালা একেবারে কাচ দিয়ে বন্ধ করে দিয়েছো। আমি তো চাইলেও এসি বন্ধ করে থাকতে পারবো না, কারণ বাড়িতে কোনো হাওয়া বাতাস কিছুই তো ঢোকে না। একদম মুখে মুখে কথা বলবেন না। আমি যা বলছি আপনাকে সেটাই শুনতে হবে। আপনি বয়স্ক মানুষ, এত এসিতে আরাম করার কি আছে আপনার? গরমের মধ্যেই থাকুন, আর খুব বেশি কষ্ট হলে ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসুন। এই বলে বড় বৌমা সেখান থেকে চলে যায়। আর কমলা দেবীর ভীষণই খারাপ লাগে। সেদিন থেকে কমলা দেবী বদ্ধ ঘরে গরমের মধ্যে আটকে থাকতে থাকতে তার ভীষণই শরীর খারাপ করে। বাহ, বেশ তো ভালোই। ছোট বৌমার ছোট ছেলে আসা মাত্রই আমার নামে নিন্দা শুরু করে দিয়েছেন। আমি আপনাকে বদ্ধ ঘরে গরমের মধ্যে রেখে দিই বলে আপনার শরীর খারাপ করেছে? মা কি খুব ভুল বলেছি দিদি? দেখো, এই ঘরে আসা মাত্রই আমি ঘেমে যাচ্ছি, আর তুমিও ঘামছো। তাহলে আমাদের বয়স্ক শাশুড়ি মা কি করে থাকতো? মা, আমার মাটির ঘরে এসি নেই, কিন্তু ওখানে অনেক আরাম আছে। আপনি আমার সঙ্গে চলুন। পিঙ্কির কথা শুনে শিখা মনে মনে খুবই খুশি হয়, কারণ সে ইতিমধ্যেই শাশুড়ি মায়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। তাই সেদিনই পিঙ্কি এবং শাগ্নি কমলা দেবীকে নিজেদের মাটির ঘরে নিয়ে যায়। আর সেখানে কমলা দেবী ছোট বৌমার কাছে বেশ আরামেই বসবাস করতে শুরু করে, কারণ পিঙ্কি তার শাশুড়ি মায়ের দিনরাত সেবা করে, আর প্রত্যেক দিন মাটির উনুনে রান্না করে টাটকা খাবার খাওয়ায়। সেই সাথে স্নান করার জন্য পাতকুয়া থেকে ঠান্ডা জল তুলে রাখে। আর যা দেখে কমলা দেবীর চোখে জল চলে আসে। আমি খুব ভুল করেছি ছোট বৌমা। তোমার নামে বড় বৌমা আমার কানে বিষ ভরে দিয়েছিল, তাই আমি সব সম্পত্তি বড় বৌমার নামে করে দিয়েছি। না হলে আজকে আমাদের এই দুর্দশা হতো না। এখন এসব কথা ভেবে আর লাভ নেই। আমরা আমাদের মাটির ঘরে তো বেশ ভালোই আছি। আমার বড় যা যদি এসি ঘরে আরাম করতে চাই, করুক না। আমার তাতে কোনো লাভ বা হিংসা কিছুই হয় না। এসি ঘরে থাকার থেকে মাটির ঘরে নিজের পরিবারের সঙ্গে বসবাস করা অনেক ভালো। ছোট বৌমার কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর শিখা এখন তার এসি ঘরে একেবারে পাখা মেলে উঠতে শুরু করে, কারণ প্রত্যেকদিন সে তার বান্ধবীদের ডেকে সামার পার্টি করে। কখনো সে সারা বাড়িতে ঘুরে ঘুরে এসির মধ্যে বসে বসে রিলস ভিডিও বানায়। আর সে যেহেতু বাড়িতে 5টা কাজের লোক রেখেছে, তারাই গরমের মধ্যে শিখার সমস্ত কাজকর্ম করে দেয়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন শাগ্নিক যখন অফিসে যায়, তখন সে দেখে যে তার বস মন খারাপ করে বসে আছে, কারণ বসের ঘরে এসি খারাপ হয়ে গেছে। আর শাগ্নিকের বস গরমের মধ্যে এসি ছাড়া কিছুতেই থাকতে পারে না। আর বলো না, আজকে আমার কাজ করতে কোনো রকম ইচ্ছা নেই। সকালবেলা কেবিনে এসে দেখি আমার 2টো এসি খারাপ হয়ে পড়ে আছে। সুতরাং এখন কি করে কাজ করি বলো তো? আসলে তোমরা সারাদিন এসিতে থাকো না তো, তাই তোমাদের কষ্ট হয় না, কিন্তু আমি গরম একদম সহ্য করতে পারি না। তারপর ভালো কোনো মেকানিকও পাচ্ছি না যে আমার এসিটা সারিয়ে দেবে। স্যার, আপনি চিন্তা করছেন কেন? আমি তো আছি। ছোটবেলায় আমার বাবা একজন নামকরা মেকানিক ছিলেন, আর আমি আমার বাবাকে অনেক এসি সারাতে দেখেছি, তাই এসি সারানোর কাজ আমিও একটু আধটু জানি। আমি এখনই আপনার রুমের এসিটা ঠিক করে দিচ্ছি। শাগ্নিকের কথা শুনে তার বস ভীষণ পরিমাণে খুশি হয়। আর তখনই শাগ্নিক তার বসের রুমের এসি 1 ঘন্টার মধ্যে একেবারে আগের মতো ঠিক করে দেয়, যার ফলে শাগ্নিকের বস খুবই খুশি হয়। আর শাগ্নিকের উপর প্রসন্ন হয়ে সে শাগ্নিককে নতুন এসি ডিলার কোম্পানিতে ম্যানেজার পোস্টে নিয়োগ করে, যার ফলে শাগ্নিক খুবই খুশি হয়ে সেদিন বাড়িতে ফিরে আসে। ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তুমি অনেক ভালো করে কাজ করো, যাতে আমাদের জীবনে কোনো অভাব না থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর শাগ্নিক এখন মাস গেলে বেশ ভালো টাকায় রোজগার করে। সুতরাং তাদেরকে এখন আর মাটির ঘরে থাকতে হয় না। তারা মাটির ঘরের পাশেই একটা বড় দোতলা বাড়ি তৈরি করে। কয়েকদিনের মধ্যে শাগ্নিক তার বউ এবং মায়ের আরামের জন্য সারা বাড়িতে এসি লাগিয়ে দেয়। কিন্তু অন্যদিকে শিখা গোটা বাড়িতে খুব আরামে থাকলেও সে এবার নিজে একাকিত্ব বোধ করতে শুরু করে, কারণ সে সবসময় তার বন্ধু বান্ধবীদের সময় দেয়। কিন্তু তার যখন বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়, তখন তারা পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমনই একদিন, হ্যালো সাবিত্রী, আজকে তোরা আমার বাড়িতে চলে আয়। আমি তোদের সবাইকে আমের শরবত, মটন বিরিয়ানি আর রাবড়ি বানিয়ে খাওয়াবো। সারাদিন আমরা এসিতে বসে অনেক গল্প করব। না রে, আজকে আমি যেতে পারবো না, কারণ আমি আজকে আমার ছোট যা আর শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করতে যাব। এই গরমের মধ্যে ভেবেছি আমরা আবার সবাই মিলে সমুদ্রে ঘুরতে যাব। আর সবসময় বন্ধু বান্ধবীকে সময় দিলে হয় না রে, একটু পরিবারকেও সময় দিতে হয়। অবশ্য তুই পরিবারের মর্ম বুঝবি কি করে, এটাই তো স্বাভাবিক। তুই তো শাশুড়ি মা আর তোর ছোট যাকে তাড়িয়ে দিয়েছিস তো।
এ কথা শুনে তখনই শিখা ফোন রেখে দেয়, কিন্তু সে ভালো করে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই সে মন খারাপ করে নিজের ফোন ঘাঁটতে শুরু করে। আর ফোনে ফেসবুক খোলা মাত্রই সে দেখতে পায় তার ছোট যা পিঙ্কির নতুন 2 তলা বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করছে। সেই সাথে পিঙ্কির নতুন বাড়িতে চারিদিকে এসি লাগানো, যা দেখে শিখা একেবারে আকাশ থেকে পড়ে। এটা কি করে সম্ভব? এই তো কিছু মাস আগে এরা মাটির ঘরে বাস করত, এখন এরা 2 তলা বাড়ি করে নিল, আর সেই বাড়িতে চারিদিকে এসি বসানো। ওরা মনে হয় আমার থেকেও বেশি বড়লোক হয়ে গেছে। কত সুন্দর একসঙ্গে মিলেমিশে আনন্দ করছে, আর আমি এত বড় ফাঁকা বাড়িতে একা একা বসে আছি। হে ঈশ্বর, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যতই আমি বাড়িতে 5টা চাকর রাখি না কেন, বাড়ি আর পরিবারের মর্ম এখন আমি বুঝতে পারছি। এই কথা বলতে বলতে শিখা কান্নায় ভেঙে পড়ে, কারণ গরমের মধ্যে সে আরাম করে এসিতে থাকলেও তার মন কিছুতেই ভালো থাকে না, কারণ সে ভালো করে কথা বলার জন্য কাউকে পায় না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর হঠাৎ করে শিখা একদিন অসুস্থ হয়ে পড়ে। আর সুজয় তার বউয়ের এরকম শারীরিক অবস্থা দেখে তখনই তার মা এবং ছোট ভাইয়ের বউয়ের কাছে ছুটে যায়। মা, সাগনিক, পিঙ্কি, তোমরা দয়া করে আমার বউকে ক্ষমা করে দাও, কারণ ও নিজের ভুল এখন বুঝতে পেরেছে। ও যতই আরামে থাকুক না কেন, এখনো কিন্তু ভালো নেই। ও সবসময় তোমাদের কথা ভাবে, আর এখনো শরীরও খুব খারাপ হয়ে পড়েছে। তাই তোমরা প্লিজ বাড়িতে ফিরে চলো, তা না হলে আমি আমার বউকে বাঁচাতে পারবো না। শিখা শারীরিক অবস্থার কথা শুনে পিঙ্কির খুবই খারাপ লাগে, তাই সে 2 দণ্ড নিজের বাড়িতে থাকতে চায় না। সে তখনই তার শাশুড়ি মা এবং স্বামীকে নিয়ে তাদের পুরানো শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর এমন সময় শিখা তাদেরকে দেখে অত্যন্ত খুশি হয়। পিঙ্কি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে আমি খুব ভুল করেছি। তোমরা প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও যেও না, কারণ আমি একদম ভালো নেই। আমার বড় বাড়ি, এসি ঘর কিছুই লাগবে না। আমি শুধু তোমাদের সঙ্গে এক পরিবারে থাকতে চাই। শিখার এরকম পরিবর্তন দেখে তার পরিবারের প্রত্যেকে খুবই খুশি হয়। তাই সবাই মিলে আবার সেই বাড়িতে একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। প্রিয়াঙ্কা তার বাবা মায়ের সঙ্গে বিষ্ণুপুর নামক গ্রামে থাকতো। প্রিয়াঙ্কার বাবা মা খুবই গরিব ছিল। তার বাবা দিনমজুরির কাজ করে কোনো রকমে তাদের সংসার চালাতো। অন্যদিকে প্রিয়াঙ্কা দেখতে খুবই সুন্দর হলেও তার উচ্চতা ছিল খুবই কম। তার উচ্চতার জন্য সকলের কাছেই তাকে অপমানিত এবং অবহেলিত হতে হয়। কিন্তু প্রিয়াঙ্কা পড়াশোনাতে খুবই ভালো ছিল। ছোটবেলা থেকেই সে মন দিয়ে পড়াশোনা করে এসেছে। কিছুদিন আগেই প্রিয়াঙ্কা তার কলেজ পাশ করেছিল। প্রিয়াঙ্কার খুব ইচ্ছে ছিল টিচার হওয়ার। একদিন সে তার বাবা মায়ের কাছে এসে বলে, বাবা, আমি শহরের বিএড কলেজে ভর্তি হতে চাই। আমি টিচার হতে চাই বাবা। আমাদের গ্রামে তো বিএড কলেজ নেই, তাই আমাকে শহরে গিয়েই পড়াশোনা করতে হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস না তুই বেটে বলে স্কুল কলেজে তোকে কত অপমানিত হতে হয়েছে, আর এখন তুই বলছিস শহরে গিয়ে বিএড কলেজে পড়বি? তোর মতো বেটে মেয়েকে কে স্কুলে চাকরি দেবে বলতো? আমার হাইট নিয়ে যে যাই বলুক না কেন, আমার কিছু যায় আসে না। আমি শুধুমাত্র আমার লক্ষ্যে স্থির থাকতে চাই। আমি চাকরি পাবো না কেন মা? আমার দৃঢ় বিশ্বাস আছে আমি আমার লক্ষ্যে স্থির থাকলে একদিন আমি আমার উদ্দেশ্যে সফল হবই। কিন্তু মা, আমাদের আর্থিক দিকটাও তো তোকে একটু দেখতে হবে। বহু কষ্ট করে তোকে গ্রাজুয়েশনটা করিয়েছি। বিএড কলেজে ভর্তি করতে গেলে তো অনেক টাকা লাগবে। এখন আমি এত টাকা পাবো কোথায় বল? তোকে আর পড়াশোনা করতে হবে না। না বাবা, এরকম করে বলো না। আমার ছোটবেলা থেকেই টিচার হওয়ার খুব ইচ্ছা, আর আমি টিচার হওয়ার জন্যই এতদিন পর্যন্ত এত পরিশ্রম করেছি। আমাকে দয়া করে একবার একটা সুযোগ দাও। আমি বিএডে ভর্তি হলে স্কলারশিপের টাকা পাবো, আর স্কলারশিপের সব টাকা তোমাকে দিয়ে দেব। তুমি শুধু আমাকে বিএড কলেজে ভর্তি করে দাও। প্রিয়াঙ্কা কেঁদে কেঁদে তার বাবা মায়ের কাছে অনেক অনুরোধ করতে থাকে। প্রিয়াঙ্কাকে এভাবে কাঁদতে দেখে তার বাবা মায়েরও খুবই খারাপ লাগে। ঠিক আছে মা, তুই এভাবে কাঁদিস না। আমি তাহলে আমাদের গ্রামের জমিদার বাবুর কাছে আমাদের বাড়িটা বন্ধক রেখে 1 লক্ষ টাকা ধার করছি। তুই স্কলারশিপের টাকা পাবি তো? সেই টাকাটা জমিদার বাবুকে দিয়ে দেবো, আর আমি আর তোর মা কাজ করে বাকি টাকাটাও শোধ করে দেবো। প্রিয়াঙ্কা তার বাবার কথা শুনে খুবই খুশি হয়। পরের দিনই মোহনবাবু তার বাড়িটা বন্ধক রেখে জমিদার বাবুর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসে। প্রিয়াঙ্কা তার বাবা মাকে বিদায় জানিয়ে শহরের বিএড কলেজে পড়াশোনা করতে চলে যায়। শহরে গিয়ে সে একটা ভালো কলেজে ভর্তি হয়। প্রিয়াঙ্কা প্রথমবারের মতো ওই কলেজে যখন প্রবেশ করে, ওই কলেজের ছেলে মেয়েরা সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে।
আরে আরে, এই বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে মনে হচ্ছে। এই যে তোমার বাবা মা কোথায়? তুমি একা একা এখানে কি করছো? তোমার বাড়ি কোথায় বলো, আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তুমি তো একা একা বাড়ি যেতেও পারবে না। আরে না না, মেয়েটা ভুল করে স্কুলে যেতে গিয়ে হয়তো কলেজে চলে এসেছে। এই যে দেখো, এটা প্রাইমারি স্কুল নয়, এটা কলেজ, তাও আবার বিএড কলেজ। তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করো। তাদের মুখে এরকম ধরনের অপমানজনক কথা শুনে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে। আমি বাচ্চা নই, আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। এই বলে প্রিয়াঙ্কা নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। সেদিনের পর থেকে সকলেই প্রিয়াঙ্কার উচ্চতার জন্য তাকে অপমান করতে থাকে। এই 2 বছরের মধ্যে প্রিয়াঙ্কার কেউ বন্ধু হতে পারে না। প্রিয়াঙ্কা তবুও কোনো কিছুতে মন না দিয়ে শুধুমাত্র নিজের পড়াশোনাটাই করতে থাকে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। প্রিয়াঙ্কার বিএড এর পড়াশোনাও শেষ হয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কলেজ থেকে প্রিয়াঙ্কার স্কলারশিপের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছিল, আর সেই জন্য প্রিয়াঙ্কা স্কলারশিপের কোনো টাকাই পায়নি। তাই প্রিয়াঙ্কার বাবা প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে টাকা জমিদারকে দিয়ে আসে। একদিন জমিদার বাবু তাদের বাড়িতে আসে। কিরে, 2 বছর তো হয়ে গেল, 1 লক্ষ টাকা নিয়েছিলি, বলেছিলি 2 বছরের মধ্যে শোধ করে দিবি। এই 2 বছরে মাত্র 20,000 টাকা দিতে পেরেছিস, এখনো 80,000 টাকা আমি পাবো। আমি আর অপেক্ষা করতে পারবো না, তোরা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। এরকম করবেন না বাবু, আমি তো মাসে মাসে কাজ করে যতটা পারছি আপনাকে টাকা দিচ্ছি। বলুন, আমাদেরকে আরো কিছু সময় দিন। আমার মেয়ের স্কলারশিপ কলেজ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য বাকি টাকাটা এখনো পর্যন্ত আপনাকে দিতে পারছি না। আমার যা বলার আমি বলে দিয়েছি, এখন এখান থেকে বেরিয়ে যা, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এভাবে জমিদার বাবু প্রিয়াঙ্কা এবং তার পরিবারকে ঘরছাড়া করে। এবার তোর শান্তি হয়েছে তো? এটাই তো চেয়েছিলি তুই। তোর বাবা মাকে একেবারে তুই নিঃস্ব করে দিলি। এবার তোর নিশ্চয়ই মনের আশাটা পূরণ হয়েছে। গরিবের মেয়ে হয়ে টিচার হওয়ার তোর এত কিসের ইচ্ছা? তোর কি এখনো মনে হচ্ছে তুই টিচার হতে পারবি? তোর টিচার হওয়ার চক্করে পড়ে আমাদেরকে আজকে পথে নামতে হলো। যে কোনো পরিস্থিতিতে আমি আমার লক্ষ্য থেকে কখনো সরবো না। আমি এখনো আমার চেষ্টা চালিয়ে যাব। মা, বাবা, তুমি একটা ঘর ভাড়া নেওয়ার ব্যবস্থা করো। আমি যতদিন না চাকরি পাচ্ছি ততদিন টিউশন পড়িয়ে সংসার চালাবো। আর আমি তো পরীক্ষায় পাশ করে গেছি, এবার শুধু আমার ইন্টারভিউটাই বাকি। আমি যদি ইন্টারভিউটা ভালো করে দিতে পারি তাহলে আমি চাকরি পেয়ে যাব। তোমরা আমাকে আর কিছুদিন সময় দাও। মোহনবাবু একটা ভাড়া ঘর নিয়ে তার মেয়ে এবং বউকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। প্রিয়াঙ্কা টিউশন পড়ানোর পাশাপাশি তার চাকরির ইন্টারভিউ দেওয়ার প্রিপারেশনও নিতে থাকে। একদিন তাকে এক সরকারি স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়। প্রিয়াঙ্কা সেখানে গিয়ে দেখে ওই স্কুলের প্রিন্সিপাল সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সবাই সেখানে এক জায়গায় বসে আছে। প্রিয়াঙ্কাকে দেখে ওই স্কুলের প্রিন্সিপাল স্যার বলেন, এই তুমি এখানে কি করছো? তুমি তোমার ক্লাসে না গিয়ে স্টাফ রুমে এসেছো কেন? কি দরকার তোমার এখানে? এই, তুমি স্কুল ড্রেস পরে আসোনি কেন আগে সেটা বলো। তুমি বাড়ির জামা পরে স্কুলে চলে এসেছো কেন? কোন ক্লাসে পড়ো তুমি? রোল নাম্বার কত তোমার বলো তো? স্যার, ম্যাডাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি এখানকার স্টুডেন্ট নই, আমি এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। আমার নাম প্রিয়াঙ্কা। ও আচ্ছা আচ্ছা, সরি। কিন্তু তুমি তো দেখতে নিজেই বাচ্চাদের মতো, তুমি বাচ্চাদেরকে পড়াবে কি করে বলো তো? আমার তো মনে হয় না তুমি চাকরিটা করতে পারবে বলে। শিক্ষক হতে হলে কিংবা বাচ্চাদেরকে শিক্ষাদান করতে হলে দরকার পড়ে শিক্ষাগত যোগ্যতার আর জ্ঞানের। আমি আশা করছি সেগুলো সবটাই আমার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। তারপরেই আমার যোগ্যতা নিয়ে বিচার করবেন। প্রিয়াঙ্কার কথা শুনে সকলেই চুপ করে যায়। প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কার ইন্টারভিউ নিয়ে বুঝতে পারে প্রিয়াঙ্কা ভীষণই ট্যালেন্টেড এবং অদম্য জ্ঞানের অধিকারী, তাই তাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারে না। 1 মাসের মধ্যে প্রিয়াঙ্কার নতুন চাকরিতে জয়েনিং হয়। প্রথম দিন সে যখন ক্লাসরুমে প্রবেশ করে, গুড মর্নিং ম্যাডাম। এ বাবা, আমরা তো ভেবেছি ম্যাডাম এসেছে, কিন্তু এটা তো ম্যাডাম নয়। এই, তুই কি আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছিস? কি নাম তোর? আমি তো প্রথমেই বুঝতে পেরে গিয়েছিলাম এটা আমাদের ম্যাডাম নয়, এই জন্য আমি গুড মর্নিং উইশও করিনি। এই, তোর রোল নাম্বার কত রে? তুই আগে কোন স্কুলে পড়তিস? বাচ্চারা, আমাকে প্রশ্ন করা বন্ধ করো। আমি আমার পরিচয় তোমাদের সকলকেই বলছি। আমি তোমাদের নতুন ভূগোল টিচার। আমি স্কুলে নতুন জয়েন করেছি। আজ থেকে প্রত্যেক দিনই আমি তোমাদের ক্লাস নেব, আর আমাকে তোমাদের ক্লাস টিচার হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রিয়াঙ্কার কথা শুনে তার ক্লাসের সকল বাচ্চারাই অবাক হয়। এত কম উচ্চতার একজন শিক্ষিকা তাদের ক্লাস নেবে, এটা কিছুতেই বাচ্চারা মেনে নিতে পারে না। তারা প্রিয়াঙ্কাকে শিক্ষিকা হিসেবেও সম্মান করতে চায় না। প্রথম দিন ক্লাসের বাচ্চারা সারাদিন ধরে শুধু প্রিয়াঙ্কাকে দেখে হাসাহাসি করতে থাকে, কেউ তার কোনো কথা শুনতে চায় না। পরের দিন
আশা করছি আমাকে দেখে তোমাদের যতটা হাসাহাসি করা উচিত ছিল কালকে তোমরা সেটা করে ফেলেছো। আজকে আমাকে দেখে নতুন করে তোমাদের আর হাসি পাবে না। তাই আমরা আজকে মন দিয়ে পড়াশোনা করব। আজকে আমি তোমাদেরকে ভূগোলের প্রথম চ্যাপ্টারটা পড়াবো। এই বলে প্রিয়াঙ্কা তার চেয়ারে গিয়ে বসে পড়ে, কিন্তু বাচ্চারা কিছুতেই তার কোনো কথা শুনতে চায় না। সবাই মিলে তাকে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করতেই থাকে। ম্যাডাম, আপনি কোথায়? আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি উঠে দাঁড়ালে হয়তো আমরা আপনাকে ভালো মতো দেখতে পাবো। আপনি আমাদেরকে উঠে দাঁড়িয়ে পড়াবেন। টিচারের মুখ দেখতে না পেলে আমরা পড়া বুঝবো কিভাবে? আমরা তো কেউই ম্যাডামকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন ব্যাপার হলো ম্যাডাম উঠে দাঁড়ালেও তো ম্যাডামকে দেখতে পাবো না। ম্যাডামের উচ্চতা তো খুবই কম, এমনকি ম্যাডাম আমাদের থেকেও হাইটে কম। ঠিক আছে, আমি চেয়ারে বসবো না, আর আমি এখানে দাঁড়িয়ে থেকেও তোমাদেরকে পড়াবো না। আমি প্রত্যেকের বেঞ্চের সামনে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া বোঝাবো। তোমরা পড়া বুঝতে চাইছো না বলে ভাবলাম আগে তোমাদের রোল কলটা করে নিই। এই জন্যই আমি চেয়ারে বসেছিলাম। চেয়ারে বসে আমি এমনিতেও তোমাদেরকে পড়াবো না। এই বলে প্রিয়াঙ্কা তার ক্লাসরুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাঁটাচলা করতে করতে বাচ্চাদেরকে পড়াতে থাকে। সে এক সেকেন্ডের জন্য আর চেয়ারে বসে না। এরকম ভাবেই কিছুদিন কাটে। প্রত্যেক দিনই প্রিয়াঙ্কার ক্লাসের বাচ্চারা তাকে কোনো না কোনো ভাবে বিরক্ত করতেই থাকে। একদিন প্রিয়াঙ্কা কোনো একটা বিষয়ে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। সে খুব ভালো মতো পড়ালেও বাচ্চারাই ইচ্ছা করে আবার তাকে বিরক্ত করতে শুরু করে। ম্যাডাম, আপনি কি বলছেন? আমরা কিছুই বুঝতে পারছি না আপনার কথা। আপনি বোর্ডে যদি লিখে কিংবা ছবি এঁকে বোঝান তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমি বোর্ডে তাহলে একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। এটা সেরকম ভাবে কোনো ছবি হয় না, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা কাল্পনিক ছবি আঁকছি। ম্যাডাম, আপনি এত বোর্ডের নিচে ছবি আঁকছেন কেন? আমরা তো দেখতেই পাবো না। এবার তো আমাদেরকে বোর্ডের সামনে গিয়ে দেখতে হবে। আপনি বোর্ডের উপরের দিকে ছবিটা আঁকুন। আরে পিঙ্কি, তুই বোকার মতো কথা বলছিস কেন? ম্যাডামের হাইট তো খুবই কম। ম্যাডামের হাত যতদূর পৌঁছাবে ম্যাডাম তো ততদূর পর্যন্তই বোর্ডে লিখতে পারবে। ম্যাডাম, আপনাকে কে চাকরি দিয়েছে বলুন তো? এরকম হাইট কম টিচার স্কুলে থাকলে খুবই সমস্যা। আপনি যদি আমাদের ক্লাসে পড়ান আমরা তো সবাই ফেল করব, কারণ আপনি তো আমাদের কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না। কে বলেছে আমি তোমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবো না? আমি এখানে তোমাদের শিক্ষিকা হয়ে এসেছি, তাই তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি সব সময় প্রচেষ্টা করব। এই বলে প্রিয়াঙ্কা একটা চেয়ার বোর্ডের সামনে নিয়ে আসে এবং সেই চেয়ারে উঠে দাঁড়িয়ে বোর্ডে লিখতে শুরু করে। বাচ্চারা খুব ভালো মতো বোর্ডের ছবি দেখতে পায়। সেদিনের মতো তারা আর প্রিয়াঙ্কাকে বিরক্ত করতে পারে না, কিন্তু প্রত্যেক দিনই তারা নিজেদের মধ্যে প্রিয়াঙ্কাকে নিয়ে সমালোচনা করতে থাকে। এরকম ভাবে কয়েক মাস কাটে। প্রিয়াঙ্কা এখন নিজের টাকা দিয়ে একটা ভালো বাড়ি কিনে ফেলেছিল, আর সেই বাড়িতেই এখন তার বাবা মাকে নিয়ে সে থাকে। একদিন প্রিয়াঙ্কাদের স্কুলে একটি অনুষ্ঠানে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কাকে স্টেজে উঠে কিছু বক্তব্য রাখার জন্য বলে। প্রিয়াঙ্কাকে স্টেজের উপর দেখতে পেয়ে বাচ্চারা জোরে জোরে হাসতে শুরু করে। কি হচ্ছেটা কি? প্রিয়াঙ্কা ম্যাডামকে দেখে কেউ হাসবে না। সবাই শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো বলছি। ঠিক আছে স্যার, আমি কিছু মনে করিনি। আমি এগুলোতে অভ্যস্ত। বাচ্চারা, আমি আজকে তোমাদেরকে একটা গল্প বলবো। আমার উচ্চতা নিয়ে সবাই আমাকে নানান ছোট বড় কথা বলতো। সবাই আমাকে নিয়ে মজা করতো। সবাই আমাকে বলতো আমি জীবনে কিছু করতে পারবো না, আর আমাকে কেউ বিয়েও করবে না। আমার বাবা মা খুব গরিব ছিল। আমাকে পড়াশোনা করানোর মতো টাকা তাদের কাছে ছিল না, কিন্তু আমার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল। এমনকি স্কুলের খাতা পেন কেনার জন্য আমাকে লোকের বাড়িতে ঘর মোছা ঝাড়ু দেওয়ার কাজ করতে হয়েছে। প্রতিটা পদক্ষেপেই আমাকে অপমান অবহেলা সহ্য করতে হয়েছে। তবুও আমি কারোর কোনো কথা শুনিনি। আমি নিজের লক্ষ্যে স্থির ছিলাম। এমনকি আমার পড়াশোনার জন্য আমাদেরকে ঘর ছাড়া হতে হয়েছিল। তবুও আমি আমার লক্ষ্য থেকে বিন্দু মাত্র সরে আসিনি। আমি অনেক পরিশ্রম করেছি। আমরা এক বেলা খেয়ে আরেক বেলা টাকা দিয়ে আমার পড়াশোনার জন্য খরচ বের করতাম। আজকে এত পরিশ্রম করার পর আমি সফল হতে পেরেছি। আমি তোমাদেরকে জীবনের অর্থ বোঝানোর চেষ্টা করছি। এখানে তোমাদের সবার বাবা মাই উপস্থিত আছে। তোমাদের বাবা মা তোমাদেরকে এত ভালোবাসে। তোমাদেরকে দামি দামি বই, খাতা, জামা কাপড় সব কিনে দেয়। তোমাদেরকে স্কুলে পাঠায় তোমরা যাতে পড়াশোনা করে সফল হতে পারো। কিন্তু তবুও তোমরা এই সময়টাকে কাজে লাগাতে পারছো না। একবার সময় আর সুযোগ হাত থেকে চলে গেলে আর কখনো সেটা ফিরে আসে না। আমার জীবনটা তোমাদের মতো ছিল না।
খুবই কঠিন ছিল, কিন্তু তোমরা সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও নিজেদের জীবনটাকে সুন্দর করার কথা একবারও ভাবছো না। এখনো সময় আছে। তোমরা যদি আমার মতো সফল হতে চাও তাহলে মন দিয়ে পড়াশোনা করো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলো। স্টেজের উপর দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতেই প্রিয়াঙ্কা কেঁদে ফেলে। তার কথা শুনে সেখানে উপস্থিত বাচ্চাদের বাবা মায়েদের চোখেও জল চলে আসে। প্রিয়াঙ্কার ক্লাসের বাচ্চারা লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে। অনুষ্ঠান শেষে প্রিয়াঙ্কার ক্লাসের সকল বাচ্চারা তার কাছে এসে হাত জোড় করে ক্ষমা চায়। সেদিনের পর থেকে ওই স্কুলের সমস্ত বাচ্চারাই প্রিয়াঙ্কা ম্যাডামকে জীবনের প্রতিরূপ হিসেবে স্মরণ করে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে, যাতে তারা ভবিষ্যতে প্রিয়াঙ্কা ম্যাডামের মতো সফল হতে পারে।